গোপনীয়তা মোড়া উত্তর কোরিয়ার নেতা কিম জন উন হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সোমবার বেইজিংয়ের উদ্দেশ্যে ট্রেনে চড়ে পিয়ংইয়ং ছাড়লেন। গন্তব্য চীনের সামরিক কুচকাওয়াজ, যেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। দীর্ঘদিন আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে অনুপস্থিত থাকা কিম এবার সরাসরি হাজির হচ্ছেন এক বহুপাক্ষিক মহামঞ্চে। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই সামরিক কুচকাওয়াজ, নাকি কোরীয় উপদ্বীপে এক নতুন শক্তির অক্ষ গঠনের ইঙ্গিত? কিম জং উন খুব কমই উত্তর কোরিয়া ছেড়ে বাইরে যান, ফলে তার এই সফর এক বিরল ঘটনা। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতীকী উপস্থিতি নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দেওয়ার জন্যই কিম এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার দাদা কিম ইল সুং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতেন, কিন্তু কিম জং উন ও তার বাবা কিম জং ইল সচরাচর এমন বহুপাক্ষিক মঞ্চে অংশ নেননি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে এই সফর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের স্মৃতি জানানে বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজ হবে বুধবার। চীনের জন্য এ শুধু অতীত স্মরণের অনুষ্ঠান নয়, বরং বর্তমান বিশ্ব রাজনীতিতে শক্তির প্রদর্শন। শির পাশে কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের উপস্থিতি যেন নতুন ত্রিভুজ শক্তির চিত্র অঙ্কন করছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা যতই বাড়ছে, ততই পুতিনের কৌশলগত ঝোঁক উত্তর কোরিয়ার দিকে বাড়ছে। অস্ত্র সরবরাহ, প্রযুক্তিগত সহযোগিতা ও যৌথ সামরিক মহড়া, এসব নিয়েই দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। এবার বেইজিংয়ের মঞ্চে পুতিনের পাশে কিমের উপস্থিতি সেই ঘনিষ্ঠতাকে আরও প্রকাশ্যে করে তুলবে। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি সিউল ওয়াশিংটনের বৈঠক এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোয় কিম জং উন অস্বস্তিতে পড়েছেন। তাই চীন রাশিয়ার সঙ্গে প্রকাশ্যে কূটনৈতিক প্রদর্শনী করতে চাইছেন তিনি। এর মাধ্যমে কিম শুধু দক্ষিণ কোরিয়া নয়, বরং যুক্তরাষ্ট্রকেও বার্তা দিচ্ছেন, উপদ্বীপের উত্তর ভাগ একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে শক্তিশালী মিত্ররা। সিউল অবশ্য পুরোপুরি অনুপস্থিত থাকছে না। জাতীয় সংসদের স্পিকার উ উন শিককে পাঠানো হচ্ছে চীনের কুচকাওয়াজকে। তবে তিনি কিম জং উনের সঙ্গে আলাদা বৈঠক করবেন কিনা সে ব্যাপারে নিশ্চিত নয় দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়। তবুও তাদের এই অংশগ্রহণকে অনেকেই দেখছেন অঞ্চলের কূটনৈতিক সমীকরণের ভারসাম্য আনার চেষ্টা হিসেবে। 1945 সালে জাপানের পরাজয় এবং 1949 সালে চীনের কমিউনিস্টদের ক্ষমতায় আসা, দুই ঘটনায় কোরীয় যুদ্ধের প্রস্তুতি পর্ব হিসেবে কাজ করে, যার পরিণতিতে 1950 থেকে 1953 সালের কোরীয় যুদ্ধ উপদ্বীপকে ভোগ করে দেয়। চীন সমর্থিত উত্তর আর যুক্তরাষ্ট্র সমর্থিত দক্ষিণ। আজ আবার সেই ইতিহাসের ছায়ায় বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজে তিন শক্তিশালী নেতার উপস্থিতি এক নতুন অধ্যায়ের ইঙ্গিত বহন করছে। কিম জং উনের বেইজিং সফর নিছক আনুষ্ঠানিকতা নয়, এটি কূটনৈতিক বার্তাবাহী এক শক্তিশালী প্রদর্শন। চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া, এই তিন দেশের কাছাকাছি আসা যেমন উপদ্বীপের স্থিতিশীলতার জন্য নতুন প্রশ্ন তৈরি করছে, তেমনি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার জোটের জন্য চাপ বাড়াচ্ছে। ইতিহাস যেমন বারবার প্রমাণ করেছে, এশিয়ার শক্তিশালী সমীকরণ বদলালে তার ঢেউ কেবল কোরীয় উপদ্বীপে সীমাবদ্ধ থাকে না, বরং গোটা আন্তর্জাতিক রাজনীতিকেই নাড়া দেয়। পৃথিবীর একমাত্র প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, যিনি আকাশপথে কোথাও ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তিনি সোমবার তার বিখ্যাত সাজোয়া ট্রেনে চড়ে বেইজিং অভিমুখে যাত্রা শুরু করেছেন, যা তার প্রথম বহুপাক্ষিক কূটনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সূচনা করবে। বুধবার চীনের বিজয় দিবস সামরিক কুচকাওয়াজে তিনি চীনের শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে একই মঞ্চে দাঁড়াবেন, যা ভূরাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে। কিম জং উন সোমবার বিকালে পিয়ংইয়াং থেকে তার বিশেষ সাজোয়া ট্রেনে যাত্রা শুরু করেছেন। এই জলপাই সবুজ রঙের ট্রেনটি হলুদ দাগ দিয়ে চিহ্নিত এবং তায়াং হো নামে পরিচিত, যার অর্থ কোরিয়ান ভাষায় সূর্য। ট্রেনটি সিনো উত্তর কোরিয়া মৈত্রী সেতু পার হয়ে মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই সাজোয়া ট্রেনটি প্রায় 90টি কামরা নিয়ে গঠিত। ট্রেনে একটি রেস্তোরাঁ কার রয়েছে, যেখানে ফরাসি ওয়াইন এবং তাজা লবস্টারের মতো উন্নত খাবার পরিবেশন করা হয়। ভারী সাজোয়া সুরক্ষার কারণে ট্রেনটি ধীরে চলে, মাত্র 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, এবং পিয়ংইয়াং থেকে বেইজিং পৌঁছাতে 20 থেকে 24 ঘন্টা সময় লাগবে।
এই সফর 1959 সালের পর প্রথমবারের মতো কোনো উত্তর কোরিয়ান নেতার চীনা সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ হিসেবে চিহ্নিত হবে। কিমের দাদা কিম ইল সুং 1959 সালে বেইজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন। এটি কিমের প্রথম বহুপাক্ষিক কূটনৈতিক ইভেন্ট, যেহেতু তিনি 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে মূলত দ্বিপাক্ষিক বৈঠকেই সীমাবদ্ধ ছিলেন। কিমের ট্রেনে ভ্রমণের এই ঐতিহ্য তার দাদা কিম ইল সুং থেকে শুরু হয়েছিল, যিনি ভিয়েতনাম এবং পূর্ব ইউরোপে ট্রেন সফর করেছিলেন। তার বাবা কিম জং ইলও উড়ার ভয়ের কারণে ট্রেনে ভ্রমণ পছন্দ করতেন। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে কিম জং উন 8টি বিদেশ সফর করেছেন, যার মধ্যে 5টিতে তিনি এই সাজোয়া ট্রেন ব্যবহার করেছেন। সফরের ঠিক আগে কিম জং উন একটি নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন। KCN এর রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়া তাদের 5 বছরের ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্য অর্জন করেছে এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সিরিয়াল উৎপাদনে প্রবেশ করেছে। বুধবার 3 সেপ্টেম্বর চীনে অনুষ্ঠিতব্য এই কুচকাওয়াজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের 80তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে। চীন একে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ হিসেবে স্মরণ করে। 70 মিনিটের কুচকাওয়াজে হাজার হাজার সৈন্য, শতাধিক বিমান এবং শত শত ভূমিভিত্তিক অস্ত্র প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছে চীনের সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, J-20 স্টিলথ বিমান, ড্রোন এবং রোবট ফাইটার। এই অনুষ্ঠানে 26টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন রাশিয়ার পুতিন, মিয়ানমারের জেনারেল মিন অং হ্লাইং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, কিউবার মিগুয়েল দিয়াজ কানেল এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। উল্লেখযোগ্যভাবে ইউক্রেন যুদ্ধে পুতিনের ভূমিকার কারণে বেশিরভাগ পশ্চিমা নেতা এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকবেন। এই প্রথমবার কিম জং উন, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন একসাথে একই অনুষ্ঠানে উপস্থিত হবেন। যদিও 3টি দেশ এখনও একটি স্পষ্ট ত্রিপক্ষীয় জোট গঠন করেনি, তবে তাদের একসাথে উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা পাঠাবে। CIA-এর প্রাক্তন বিশ্লেষক সু কিমের মতে, কিমের উপস্থিতি তার নিজের আন্তর্জাতিক মর্যাদার জন্য গুরুত্বপূর্ণ, তবে এটি মার্কিন এবং চীনের মধ্যে জোটের ভারসাম্যেও প্রভাব ফেলবে। এই সফর কিমের 2019 সালের পর প্রথম চীন সফর এবং তার আন্তর্জাতিক কূটনীতির নতুন অধ্যায়ের সূচনা করবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর উত্তর কোরিয়া রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। পিয়ংইয়াং রাশিয়াকে সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে বলে জানা গেছে। বিনিময়ে পুতিন সামরিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে পারেন, যা উত্তর কোরিয়ার অস্ত্র ও মহাকাশ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই ঐতিহাসিক সফর কেবল কিম জং উনের ব্যক্তিগত কূটনৈতিক অর্জনই নয়, বরং পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিকল্প হিসেবে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া অক্ষের উত্থানের একটি স্পষ্ট ইঙ্গিত, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণের সূচনা করতে পারে। চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির 80 বছর পূর্তিকে সামনে রেখে আয়োজন করেছে এক বিশাল সামরিক শোভাযাত্রা। বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে হতে যাওয়া এই মহড়া নিয়ে বিশ্বজুড়েই কৌতূহল, কিন্তু প্রতিবেশী তাইওয়ান এটিকে অতিরিক্ত অপচয় এবং রাজনৈতিক প্রচারণা বলে তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, মাত্র একদিনের শোভাযাত্রায় বেইজিং খরচ করেছে প্রায় $5 বিলিয়ন, যা তাইওয়ানের ভাষায় চীনের সামাজিক অর্থনৈতিক সংকটের প্রতি সম্পূর্ণ অবহেলার প্রতীক। চীনের সরকারি বিবরণে বলা হয়, জাপানের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের মূল নেতৃত্ব দিয়েছে কমিউনিস্ট পার্টি, কিন্তু তাইওয়ানের দাবি একেবারেই উল্টো। তাদের মতে যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তৎকালীন রিপাবলিক অফ চায়না, যাদের সরকার পরে 1949 সালে দ্বীপে পালিয়ে আসে। তাই এই শোভাযাত্রা নিয়ে শুধু অর্থনৈতিক বিতর্ক নয়, বরং এক নতুন ইতিহাস যুদ্ধ শুরু হয়েছে দুপক্ষের মধ্যে। তাইওয়ানের সরকারি হিসাব অনুযায়ী পুরো শোভাযাত্রায় ব্যয় দাঁড়াবে অন্তত 36 বিলিয়ন ইউয়ান বা প্রায় $5 বিলিয়ন মার্কিন। শুধু জ্বালানি ও সেনা মোতায়েনই খরচ ধরা হয়েছে $1 বিলিয়ন।
এমনকি আকাশ পরিষ্কার রাখার জন্য শিল্প কারখানা বন্ধ করে যে অর্থনৈতিক ক্ষতি হবে সেটিও যোগ করা হয়েছে এই হিসাবে। তাইওয়ানের চীন বিষয়ক নীতি নির্ধারক সংস্থার উপমন্ত্রী শেন ইউচুং কটাক্ষ করে বলেন, চীনের শ্রমবাজার, সামাজিক সংকট কিংবা অর্থনৈতিক সমস্যার দিকে নজর না দিয়ে বেইজিং দেখাচ্ছে সামরিক শক্তি। প্রশ্ন হলো, সাধারণ চীনারা এসব নিয়ে কি ভাবছে? তাইওয়ানের শাসক ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি সবসময় বেইজিংয়ের দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, চীন এই শোভাযাত্রার মাধ্যমে অতীতের ইতিহাসকে বিকৃত করছে এবং নিজেরা যুদ্ধের নায়ক সাজতে চাইছে। তবে তাইওয়ানের বিরোধী দল কুমিনতাং এই প্রসঙ্গে বেশ বিব্রতকর অবস্থায় পড়ে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসল নেতৃত্ব তাদের হাতে ছিল। তাই কেএমটি চেয়ারম্যান এরিক চু সরাসরি বলেছেন, কমিউনিস্টরা অংশ নিয়েছিল, কিন্তু যুদ্ধের নেতৃত্ব ছিল রিপাবলিক অফ চায়নার। ইতিহাস পরিষ্কার, একে বিকৃত করা যাবে না। বেইজিংয়ের তাইওয়ান বিষয়ক কার্যালয় তাইপের সমালোচনাকে শহীদদের প্রতি অবমাননা বলে আখ্যায়িত করেছে। তাদের মতে তাইওয়ান জাপান বিরোধী যুদ্ধে কমিউনিস্টদের অবদান অস্বীকার করে ইতিহাসের প্রতি অবিচার করেছে। তবে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট সংস্থাগুলো এই খরচের হিসাব নিয়ে কোনো মন্তব্য করেননি। চীন বারবার বলেছে তাইওয়ান তাদেরই ভূখণ্ড, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে পুনর্মিলন ঘটানো হবে। অপরদিকে তাইওয়ান নিজেদের স্বাধীন গণতান্ত্রিক শাসন বজায় রেখেছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী হলেও আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেয় না। ফলে চীনের এই শোভাযাত্রা তাইপের কাছে কেবল ইতিহাসের বিতর্ক নয়, বরং প্রণালীর নিরাপত্তাকে আরও অস্থির করে তোলার একটি ইঙ্গিত। চীন বলছে এই আয়োজন তাদের যুদ্ধ জয়ের স্মৃতি রক্ষার উপায়, কিন্তু তাইওয়ানের চোখে এটি শুধু শক্তি প্রদর্শন আর রাজনৈতিক প্রচারণা। খরচের অঙ্ক যতই প্রশ্ন তুলুক না কেন, বাস্তবতা হলো প্রতিটি পদক্ষেপেই তাইওয়ান প্রণালীর উত্তেজনা বাড়িয়ে তুলছে। ইতিহাসের ভিন্ন ব্যাখ্যা এখন পরিণত হচ্ছে ভবিষ্যতের কৌশলগত লড়াইয়ের হাতিয়ার। চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমাদের দায়ী করেছেন। এই 2 দিনের সম্মেলনে 20টিরও বেশি দেশের নেতারা একসাথে পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিকল্প হিসেবে এক নতুন শক্তিজোট গড়ে তোলার পরিকল্পনা আলোচনা করেছেন। পুতিন বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী পশ্চিমারা। তার দাবি, ইউক্রেন যুদ্ধের মূল কারণ রাশিয়ার আক্রমণ নয়, বরং পশ্চিমাদের সমর্থিত ইউক্রেনের অভ্যুত্থান। তিনি 2013-14 সালে ইউরোপপন্থী বিপ্লবের কথা উল্লেখ করে বলেন, এই সংকট রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে শুরু হয়নি, বরং পশ্চিমা সমর্থিত ইউক্রেনের একটি অভ্যুত্থানের ফল। রুশ প্রেসিডেন্ট আরও দাবি করেন যে ইউক্রেনকে ন্যাটোভুক্ত করায় পশ্চিমার প্রচেষ্টায় যুদ্ধের মূল চালিকা শক্তি। তিনি বলেন, ইউক্রেন সমস্যার টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সংকটের মূল কারণগুলো সমাধান করতে হবে। গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলাস্কায় অনুষ্ঠিত বৈঠককে শান্তির পথ উন্মুক্তকারী হিসেবে বর্ণনা করেছেন পুতিন। যদিও 15 আগস্ট অনুষ্ঠিত এই শীর্ষ বৈঠকে কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি, তবে পুতিন এটিকে ইতিবাচক অগ্রগতি বলে মন্তব্য করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর পুতিনের মধ্যে গভীর সখ্যতা এই সম্মেলনে স্পষ্ট হয়েছে। শি জিনপিং শীতল যুদ্ধের মানসিকতার বিরোধিতা করে এশীয় সদস্যদের $28 কোটি সহায়তা ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আমাদের একটি ন্যায্য ও শৃঙ্খলাবদ্ধ বহুমেরু বিশ্ব গড়ে তুলতে হবে। 2001 সালে প্রতিষ্ঠিত এসিও এখন 10টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত, যার মধ্যে রয়েছে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান এবং বেলারুশ। এই সংস্থাটি বিশ্বের মোট ভূখণ্ডের 24% এবং জনসংখ্যা 42% নিয়ন্ত্রণ করে। পুতিন এবং শি জিনপিং এই প্ল্যাটফর্মকে পুরাতন ইউরোকেন্দ্রিক এবং ইউরো আটলান্টিক মডেলের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7 বছর পর প্রথমবার চীন সফর করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ফোন আলাপে অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। এটি দেখাচ্ছে যে ভারত বিশ্বমঞ্চে একটি স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে চায়। कठिन से कठिन परिस्थितियों में भी भारत और रूस हमेशा कंधे से कंधा मिलाकर चले हैं।
ইউক্রেনের সেনাবাহিনীর মতে 2025 সালে রাশিয়ার গ্রীষ্মকালীন আক্রমণ ব্যর্থ হয়েছে এবং তারা কোনো বড় ইউক্রেনীয় শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি। বছরের শুরু থেকে রাশিয়া প্রায় 2,10,000 সৈন্য হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। Значну частину вдалося збити, але не всі. এই সম্মেলনের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে বিশ্বমঞ্চে নতুন একটি শক্তি জোট গড়ে উঠেছে যা পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। চীন ও রাশিয়ার নেতৃত্বে এই জোট ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমেরিকা আরোপিত 50% শুল্ক যেন ভারতের জন্য এক কূটনৈতিক অগ্নিপরীক্ষা। ট্রাম্পের হঠাৎ নেওয়া এই সিদ্ধান্ত দিল্লিকে শুধু অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেনি, বরং আন্তর্জাতিক পরিসরে ভারতের অবস্থানকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে শীর্ষ বৈঠকের মঞ্চে নরেন্দ্র মোদী দেখালেন এক ভিন্ন ছবি। চীন ও রাশিয়ার সঙ্গে একত্রে দাঁড়িয়ে তিনি যেন স্পষ্ট বার্তা দিলেন, ভারতকে একঘরে ভেবে ভুল করবেন না, দিল্লির হাতে বিকল্প আছে। আর সেই বিকল্পের ভিজুয়াল প্রদর্শনী ছিল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক। ট্রাম্পের ঘোষণায় আমেরিকা ভারতের রপ্তানি প্রায় অর্ধেকে নেমে আসার ঝুঁকি তৈরি হয়। এতদিন ভারত ছিল নীরব। মোদী প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি, পাল্টা শুল্ক আরোপেও যাননি। কিন্তু এই নীরবতার আড়ালে চলছিল এক কূটনৈতিক প্রস্তুতি। তিয়ানজিনের শীর্ষ সম্মেলনে সেই প্রস্তুতির প্রদর্শনী ঘটালেন মোদী, যেখানে স্পষ্ট ইঙ্গিত দিলেন আমেরিকা একা ভারতের নিয়তি ঠিক করবে না। চীন, রাশিয়া আর ভারতের সমন্বিত শক্তি ছোট করে দেখার সুযোগ নেই। 300 কোটি মানুষের দেশ, বৈশ্বিক অর্থনীতির চতুর্থাংশ আর পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের প্রায় অর্ধেক। এই ত্রয়ীকে এক মঞ্চে দাঁড় করিয়ে মোদী যেন ট্রাম্পকে দেখালেন, ভারত যখন চাইবে তখন অন্য জোটও গড়তে পারে। এটিই ছিল তার কূটনৈতিক আর্ট অব দ্য ডিল বার্তা। তবে দৃশ্যপট যতটা সুন্দর, বাস্তবতা ততটাই কঠিন। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক শীতল। অরুণাচল প্রদেশ থেকে শুরু করে আকসাই চীন 2000 মাইল সীমান্ত জুড়ে বিতর্ক চলছে। আজও প্রায় 15,000 বর্গমাইল এলাকা চীনের দখলে। শুধু তাই নয়, পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী চীনে। গত মে মাসের সংঘর্ষে পাকিস্তান চীনা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতীয় জেট ভূপাতিত করেছে। ফলে চীনের সঙ্গে দাঁড়ানো ভারতের রাজনীতির জন্য একদিকে প্রয়োজনীয় কূটনীতি, অন্যদিকে অস্বস্তির কাঁটা। ভারতের প্রতিরক্ষা বাজেট যেখানে $75 বিলিয়ন, সেখানে চীন ব্যয় করে প্রায় 250 বিলিয়ন। বার্ষিক গড়ে 7% হারে চীনের বাজেট বাড়ছে। পারমাণবিক অস্ত্রে চীনের ভান্ডার ভারতকে বহুগুণ ছাড়িয়ে গেছে। চীনের তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ারও সমুদ্রে নামতে চলেছে। তুলনায় ভারত এখনও অনেক পিছিয়ে। এই বাস্তবতা দিল্লিকে বাধ্য করছে বিকল্প জোট খুঁজতে, কারণ একক শক্তিতে চীনের মোকাবিলা প্রায় অসম্ভব। শীতল যুদ্ধের সময় ভারত সোভিয়েত সম্পর্ক ছিল আস্থার প্রতীক। আজও রাশিয়া ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। ভারতের ট্যাঙ্ক বাহিনী থেকে শুরু করে যুদ্ধবিমান সবই এসেছে মস্কোর কাছ থেকে। কিন্তু ইউক্রেন যুদ্ধে রুশ ট্যাঙ্কগুলোর দুর্বলতা ভারতীয় সেনাদের মনে প্রশ্ন তুলেছে, রাশিয়ার ভরসা কতটা স্থায়ী। ফলে পুরনো নির্ভরতার জায়গায় আজ এসেছে বাস্তববাদী শঙ্কা। 2005 সালের পারমাণবিক চুক্তি থেকে শুরু করে কোয়াড জোটে যোগদান, সবই প্রমাণ করছে ভারতের দীর্ঘমেয়াদী ঝোঁক আসলে যুক্তরাষ্ট্রের দিকেই। ট্রাম্পের শুল্ক আরোপ এই সম্পর্ককে অস্থায়ীভাবে টানাপোড়েনে ফেললেও ভারতের জন্য নিরাপত্তা, প্রযুক্তি ও অর্থনীতির দিক থেকে আমেরিকা অপরিহার্য। মোদীর প্রদর্শনী তাই এক ধরনের চাপ সৃষ্টির কৌশল, যাতে ট্রাম্প ভারতকে হেলাফেলা করার ভুল না করেন। মোদীর প্রকৃত বার্তা ছিল দ্বিমুখী। একদিকে তিনি দেখালেন ভারতের কূটনৈতিক বিকল্প আছে, চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের প্রদর্শনী তার প্রমাণ। অন্যদিকে তিনি যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দিলেন ভারতের প্রকৃত নিরাপত্তার স্বার্থ এখনও আমেরিকার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ মোদীর খেলাটা ছিল চাপ প্রয়োগের, বিচ্ছেদের নয়। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক রক্ষায় মোদীর ব্যক্তিগত সখ্যতাকে গুরুত্ব দেন।
কিন্তু বিশ্ব রাজনীতির মঞ্চে শুধু ব্যক্তিগত সম্পর্ক দিয়ে চলা যায় না। তাই একদিকে ট্রাম্পকে কূটনৈতিক চাপে রাখা, অন্যদিকে ভারতের বিকল্প শক্তি প্রদর্শন, এই ছিল মোদির কৌশল। তবে ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও ভারতের ভবিষ্যৎ কৌশলগত দিক নির্দেশনা স্পষ্ট। চীনকে ঠেকাতে আর নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকার সঙ্গেই ভারতের অপরিহার্য ভরসা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ দৃশ্য আজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। শিশুদের আর্তনাদ, নারীদের বিলাপ আর ধ্বংসস্তূপে পরিণত শহরগুলো যেন প্রতিদিন নতুন করে প্রশ্ন ছুড়ে দিচ্ছে মানবতার বিবেককে। অনেক দেশই এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, কেউ কেউ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। এবার সেই তালিকায় বড় পদক্ষেপ নিল তুরস্ক। শুধু কূটনৈতিক নয়, এবার ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক ও যোগাযোগের সব পথ বন্ধ করে দিয়েছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দেশটির পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ঘোষণা দেন, ইসরায়েল গত 2 বছর ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে। মানবিক মূল্যবোধ তারা উপেক্ষা করেছে। আমরা তাই ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করছি। তুরস্কের সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলি কোনো বিমান আর তুরস্কের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। কোনো জাহাজ ইসরায়েলি বন্দরে ঢুকতে বা সেখান থেকে আসতে পারবে না। কার্যত ইসরায়েলের জন্য বন্ধ হয়ে গেল তুরস্কের আকাশপথ ও সমুদ্রপথ। পরিসংখ্যান বলছে 2023 সালে তুরস্ক ও ইসরায়েলের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $7 বিলিয়ন। এর মধ্যে তুরস্ক ইসরায়েলকে রপ্তানি করত খাদ্যপণ্য, নির্মাণ সামগ্রী, শিল্পজাত যন্ত্রপাতি ও টেক্সটাইল। অন্যদিকে ইসরায়েল থেকে আমদানি করত প্রযুক্তি ও কেমিক্যাল পণ্য। কিন্তু যুদ্ধবিরতির দাবিতে তুরস্ক আগেই কিছুটা সীমিত করেছিল এ বাণিজ্য। আবার এবার সম্পূর্ণ বন্ধ করে দেয়ায় তেল আবিবের অর্থনীতি বড় সংকটে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইসরায়েলের রপ্তানি ও আমদানি উভয়ের জন্যই মারাত্মক ধাক্কা হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান দীর্ঘদিন ধরেই ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র সমালোচক। তিনি একাধিকবার ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি হিটলারের সঙ্গে তুলনা করেছেন এরদোয়ান। তার ভাষায়, মানবতার প্রশ্নে কোনো আপোষ হতে পারে না। শিশু হত্যা, নারী হত্যা এবং পুরো একটি জাতিকে ধ্বংস করার যে নীতি, তা আমরা মানতে পারি না। তুরস্কের এই কঠোর সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মুসলিম বিশ্বের অনেকে এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। আরব দেশগুলোর একটি অংশ এখনও নীরব থাকলেও জনমতের চাপ বাড়ছে। ইউরোপ ও পশ্চিমা বিশ্বে এই সিদ্ধান্ত নিয়ে ভিন্ন মত রয়েছে। কেউ বলছে এটি মানবিক অবস্থান, আবার কেউ মনে করছে এভাবে অর্থনৈতিক চাপ সৃষ্টি করেও ইসরায়েলকে থামানো কঠিন হবে। তবে একটা বিষয় স্পষ্ট, আঙ্কারার এই ঘোষণা নিপীড়িত ফিলিস্তিনিদের মাঝে নতুন করে আশার আলো জাগিয়েছে। গাজায় প্রতিদিনই শিশুদের লাশ উদ্ধার হচ্ছে ধ্বংসস্তূপ থেকে। হাসপাতালে নেই ওষুধ, নেই বিদ্যুৎ। জাতিসংঘ বলছে এটি এক ভয়াবহ মানবিক সংকট। এই বাস্তবতায় তুরস্কের বার্তা কেবল একটি দেশের বিরুদ্ধে নয়, বরং গোটা বিশ্বকে উদ্দেশ্য করেই মানবতার প্রশ্নে নিরপেক্ষ থাকা মানে গণহত্যাকে মেনে নেওয়া। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, তুরস্কের এই সিদ্ধান্ত নেতানিয়াহু সরকারের জন্য বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। একদিকে গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার চাপ, অন্যদিকে আন্তর্জাতিকভাবে একের পর এক সম্পর্ক ছিন্ন। সব মিলিয়ে কূটনৈতিক অঙ্গনে কোণঠাসা হচ্ছে তেল আবিব। এখন প্রশ্ন একটাই, তুরস্কের এই উদ্যোগ কি অন্য মুসলিম দেশগুলোকে একই পথে হাঁটার জন্য পরিচিত করবে, নাকি ইসরায়েল পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে আগের মতোই তার আগ্রাসন চালিয়ে যাবে? তুরস্কের এই পদক্ষেপ প্রমাণ করে আঞ্চলিক রাজনীতির হিসাব নিকাশের বাইরে গিয়ে তারা এবার সরাসরি মানবতার পাশে দাঁড়াতে চাইছে। এটি কেবল ইসরায়েলের জন্য অর্থনৈতিক আঘাত নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে এক নৈতিক বার্তা। গণহত্যার সঙ্গে কোনোভাবেই বাণিজ্যিক বা কূটনৈতিক সম্পর্ক চলতে পারে না।
ইসরায়েলি বিমান হামলায় প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতাদের মৃত্যুর মাত্র কয়েকদিন পরেই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক নৌ পরিবহনে হুমকি বাড়িয়েছে। সোমবার হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র দাবি করেন যে তারা লাইবেরিয়ার পতাকাবাহী ইসরায়েলি মালিকানাধীন স্কারলেট রে নামক তেলবাহী জাহাজে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। জাহাজটি সিঙ্গাপুর ভিত্তিক ইস্টার্ন প্যাসিফিক শিপিং এর মালিকানাধীন, যা ইসরায়েলের ধনকুবের ইদান ওফারের নিয়ন্ত্রণাধীন। তবে ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অপারেশনস হুথিদের এই দাবি অস্বীকার করে জানায় যে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছে। তারা জানিয়েছে জাহাজের ক্রুরা একটি অজ্ঞাত প্রজেক্টয়েল থেকে তাদের জাহাজের কাছাকাছি পানিতে আশ্রয় পড়ার শব্দ শুনেছে এবং একটি জোরালো বিস্ফোরণের আওয়াজ পেয়েছে। সকল ক্রু নিরাপদে রয়েছে এবং জাহাজটি তাদের যাত্রা অব্যাহত রেখেছে। এই হামলা ইসরায়েলি বিমান হামলায় হুথি প্রধান এবং কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুর মাত্র 3 দিন পরে সংঘটিত হয়েছে। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন হুথি বাহিনী রবিবার সানায় জাতিসংঘের অফিসগুলিতে অভিযান জানিয়ে কমপক্ষে 11 জন কর্মীকে আটক করে। তারা বিশ্ব খাদ্য কর্মসূচি, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যালয়ে হানা দেয়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তাদের অবিলম্বে এবং শর্তহীন মুক্তি দাবি করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুথিদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, আমি হুথিদের স্মরণ করিয়ে দিচ্ছি যে তারা একটি ভারী মূল্য পরিশোধ করবে ইসরায়েলি অঞ্চল এবং জাহাজে হামলার জন্য। তিনি আরও বলেছেন, হামাস, হিজবুল্লাহ এবং অন্যান্যরা যেমন শিখেছে হুথিরাও তেমনই শিখবে। 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত হুথিরা 100টিরও বেশি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে গাজায় ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষিতে। তাদের এই অভিযানে এ পর্যন্ত 4টি জাহাজ ডুবেছে এবং কমপক্ষে 8 জন নাবিক নিহত হয়েছে। জুলাই মাসে তারা 2টি জাহাজ ডুবিয়ে কমপক্ষে 4 জনকে হত্যা করেছে। অন্যরা এখনও তাদের হাতে বন্দী রয়েছে বলে বিশ্বাস করা হচ্ছে। লোহিত সাগর বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ, যার মধ্য দিয়ে বার্ষিক $1 ট্রিলিয়ন পণ্য পরিবহন হয়। সুয়েজ খাল দিয়ে বিশ্বের 30% কন্টেইনার বাণিজ্য পরিচালিত হয়। হুথি হামলার কারণে অনেক জাহাজ দীর্ঘ এবং ব্যয়বহুল পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যা পরিবহন খরচ 5 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। মে মাসে ওমান মার্কিন যুক্তরাষ্ট্র এবং হুথিদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে মধ্যস্থতা করেছিল, যার মধ্যে ওয়াশিংটন ইয়েমেনে দৈনিক বোমা হামলা বন্ধ করে দেয়। তবে হুথি প্রধান আলোচক মোহাম্মদ আব্দুস সালাম জানিয়েছেন যে এই চুক্তি ইসরায়েলের বিরুদ্ধে অভিযান কভার করে না। হুথিরা ইতোমধ্যে ঘোষণা করেছে যে তারা ইসরায়েলের পোর্টের সাথে ব্যবসা করা যে কোনো কোম্পানির জাহাজকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করবে। এই হুমকি আন্তর্জাতিক নৌ পরিবহন এবং বৈশ্বিক সাপ্লাই চেনের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি ঐতিহাসিক শক্তি প্রদর্শনের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে বিশ্ব। বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাক্ষাতের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে একটি নতুন মেরুকরণের সূচনা হয়েছে। বুধবার চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক প্যারেডের আগে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের 80তম বার্ষিকী উদযাপিত হবে। পুতিন শি জিনপিংকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করে বলেছেন যে তাদের সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। ক্রেমলিনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ভিডিওতে পুতিন বলেন, আমাদের ঘনিষ্ঠ কথোপকথন রাশিয়া চীন সম্পর্কের কৌশলগত প্রকৃতিকে প্রতিফলিত করে, যা অভূতপূর্ব উচ্চ স্তরে রয়েছে।
এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হলো পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইনের আইনগত বাধ্যতামূলক চুক্তি স্বাক্ষর। রাশিয়ার গ্যাসপ্রম এবং চীনের সিএনপিসি এই চুক্তিতে বার্ষিক 50 বিলিয়ন কিউবিক লিটার গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রকল্পটি বিশ্বের সবচেয়ে বড় গ্যাস প্রকল্প হবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার বিশেষ সাজোয়া ট্রেনে করে বেইজিংয়ে পৌঁছেছেন, যা 1959 সালের পর প্রথমবার কোনো উত্তর কোরিয়ার নেতার চীনের সামরিক প্যারেডে অংশগ্রহণ। এটি কিম জং উনের প্রথম বহুপাক্ষিক আন্তর্জাতিক সভা। তিয়ানজিনে অনুষ্ঠিত এসএসও এর শীর্ষ সম্মেলনে শি জিনপিং এবং পুতিন পশ্চিমা সরকারগুলোর সমালোচনা করেছেন। শি জিনপিং বলেছেন, আমাদের অবশ্যই আধিপত্যবাদ এবং ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। এই সাক্ষাৎ এমন একটি সময় ঘটেছে যখন চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্তি প্রদর্শন করতে চাইছে। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি পশ্চিমা জোটে যে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে, তার বিপরীতে চীন নিজেকে একটি স্থিতিশীল বাণিজ্যিক অংশীদার হিসেবে তুলে ধরেছে। বেইজিংয়ের এই ঐতিহাসিক সমাবেশ পশ্চিমা নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থার বিকল্প হিসেবে একটি নতুন নীতিমালার ইঙ্গিত দিচ্ছে। তিনটি পরাশক্তির এই একযোগে উপস্থিতি আগামী দিনের আন্তর্জাতিক রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বুধবারের সামরিক প্যারেড কেবল চীনের সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং পশ্চিমা একাধিপত্যের বিরুদ্ধে এক নতুন ক্ষমতা কাঠামোর প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফনদ আজ পরিণত হয়েছে ভয় আর আতঙ্কের আরেক নামে। প্রতিদিন জীবিকার টানে নদীতে নামছে জেলেরা, কিন্তু ফিরে আসছে না অনেকেই। সীমা লঙ্ঘন করে সশস্ত্র আরাকান আর্মি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের ভেতরে। গত 6 দিনে অর্ধশতাধিক জেলে অপহরণের শিকার হলেও এখনও কাউকে ফেরত দেওয়া হয়নি। পরিবারগুলো দিন কাটাচ্ছে আতঙ্ক আর অনিশ্চয়তায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্ত নদীতে শান্তিপূর্ণ চলাচলের অধিকার থাকলেও আরাকান আর্মির কাছে আইন যেন কাগজে কথা। শাহপুরের দ্বীপ সংলগ্ন নাফ নদের নাইখাংদিয়া এলাকায় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে স্পিড বোটে ধাওয়া করেছে তারা। একে একে ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশের জেলেদের। স্থানীয় প্রশাসনের তথ্য বলছে 17 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত অন্তত 46 জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে 17 আগস্ট 9 জন, 23 আগস্ট 12 জন, 24 আগস্ট 14 জন, 25 আগস্ট 7 জন এবং 26 আগস্ট আরও 13 জন। অপহৃত জেলেদের পরিবারগুলো অশ্রুসিক্ত কণ্ঠে জানাচ্ছে, জীবিকার জন্য নদীতে গিয়েছিল প্রিয়জন, কিন্তু আর ফিরে আসেনি। এ অবস্থায় বাকিরা এখন নদীতে নামতে ভয় পাচ্ছে। জীবিকা হারানোর পাশাপাশি জীবন বাঁচানোর চিন্তাই তাদের গ্রাস করেছে। এর মধ্যেই গত মঙ্গলবার এক মর্মান্তিক ঘটনা ঘটে। আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। প্রাণ হারানোর শঙ্কা থাকলেও কোস্টগার্ড তখন 6 জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়। শুধু এবারই নয়, এর আগে আগস্ট থেকে জুন পর্যন্ত প্রায় 165 জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল এই সশস্ত্র গোষ্ঠী। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কিছু জেলে মুক্ত হলেও আতঙ্ক কিন্তু থেকেই গেছে। বিশ্লেষকরা বলছেন, এটি আন্তর্জাতিক আইন ও সীমান্ত চুক্তির স্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশি নাগরিকদের এইভাবে ধরে নিয়ে যাওয়া এক ধরনের উস্কানিও বটে। তাদের মতে, রাখাইন রাজ্যের সরকারি বাহিনীকে হটিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকেই আরাকান আর্মি সীমান্ত নদীকে নিজেদের ক্ষমতার এলাকা বানিয়ে ফেলেছে। গোপনে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে তারা, যাতে নাফ নদের মিয়ানমার অংশে মাছ ধরতে না পারে কেউ। কিন্তু নদীর নাব্যতা সংকটের কারণে অনেক সময় বাংলাদেশের জেলেদের মিয়ানমারের অংশে গিয়ে পড়তে হয়। এই সুযোগকে ব্যবহার করেছে আরাকান আর্মি। এটি নিছক সীমান্ত সমস্যা নয়, বরং একটি আঞ্চলিক নিরাপত্তা সংকট বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কারণ গত বছরও আরাকান আর্মি সীমান্তে মর্টার শেল ও গুলি ছুড়ে বাংলাদেশের ভেতরে আতঙ্ক সৃষ্টি করেছিল।
বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। তবে এভাবে জেলেদের বারবার ধরে নিয়ে যাওয়া কেবল জীবিকার ওপর আঘাত নয়, বরং সীমান্ত নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। আজকের এই সংকটের মধ্যেই মনে পড়ে যায় নাফ নদীর ইতিহাস। স্বাধীনতার পর 2000 সালে যখন মিয়ানমারের সেনারা সীমান্তে আগ্রাসী ভূমিকা নেয়, তখন বাংলাদেশ সরাসরি মোকাবিলা করে। 2000 সালের নাফ যুদ্ধ এক ঐতিহাসিক লড়াই, যেখানে বাংলাদেশের সেনারা কূটনৈতিক চাপ নয়, সরাসরি সামরিক শক্তি দিয়ে মিয়ানমারের আগ্রাসন প্রতিহত করেছিল। তৎকালীন সময়ে মিয়ানমারের সেনারা সীমান্ত অতিক্রম করে অবস্থান নেয়। উত্তেজনা চরমে পৌঁছালে বাংলাদেশের তৎকালীন বিডিআর জবাবি গুলি চালায়। কয়েকদিনের টান পরিস্থিতির পর অবশেষে মিয়ানমার পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছিল প্রয়োজনে বাংলাদেশ সীমান্তে কঠিন অবস্থান নিতে জানে। আজ যখন নাফ নদীতে আবারও বাংলাদেশের নাগরিকরা বারবার অপহৃত হচ্ছে, তখন সেই ইতিহাসের নতুন করে আলোচনায় আসছে। অনেকে প্রশ্ন তুলছেন, শুধু কূটনৈতিক প্রতিবাদ কি যথেষ্ট, নাকি অতীতের মতো আবারও বাংলাদেশকে দৃঢ় সামরিক বার্তা দিতে হবে? যে যাই বলুক, সীমান্তে জেলেদের নিরাপত্তা এখন সবচেয়ে বড় প্রশ্ন। নাফ নদীর ঢেউ ইতিহাসে যেমন একদিন বাংলাদেশের গৌরব গাথা লিখেছিল, আজ তেমনি লিখছে নতুন করে শঙ্কা আর আতঙ্কের গল্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বৈশ্বিক জ্বালানি বাজারে টানাপোড়েন চলছে। এর মধ্যেই মস্কো থেকে সস্তায় অপরিশোধিত তেল কিনে নিজেদের অর্থনীতি টিকিয়ে রাখছে ভারত। তবে এই সিদ্ধান্তকে মোটেও ভালো চোখে দেখছে না যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে দিল্লির ওপর বাড়তি শুল্ক চাপিয়েছেন। এবার ইউরোপীয় ইউনিয়নকেও একই পথে হাঁটার জন্য চাপ দিচ্ছে হোয়াইট হাউস। তাহলে কি এবার দ্বিমুখী শুল্কের জালে জড়িয়ে পড়তে যাচ্ছে ভারত? রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য বন্ধ না করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন। এর ফলে ভারতের মোট আমদানি শুল্কের হার দাঁড়িয়েছে 50%। তবে এই পদক্ষেপ সত্ত্বেও ভারত তার অবস্থান থেকে সরেনি, বরং দিল্লি আরও বেশি হারে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। মার্কিন গণমাধ্যম এক্সোইস জানাচ্ছে, যুক্তরাষ্ট্র এখন চাইছে ইউরোপীয় ইউনিয়নও যেন ভারতের ওপর একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়। হোয়াইট হাউসের স্পষ্ট বার্তা, রাশিয়ার সঙ্গে যে কোনো বাণিজ্য বন্ধ করতে হবে, বিশেষ করে তেল ও গ্যাস। ভারত ও চীন যদি রাশিয়ার কাছ থেকে তেল কিনতেই থাকে, তবে তাদের উপরও উচ্চমাত্রার শুল্ক আরোপ করা উচিত। মূলত যুক্তরাষ্ট্রের দাবি, মস্কোকে যত বেশি আর্থিক চাপ দেওয়া যাবে, ইউক্রেন যুদ্ধের তহবিল তত দ্রুত কমে আসবে। গত 15ই আগস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠক ইউক্রেন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে মস্কো স্পষ্ট জানিয়ে দেয়, ক্রিমিয়া উপদ্বীপ সহ দোনেক্স, লুহানস্ক ও জাপোরিজিয়া অঞ্চলের রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে হবে। ট্রাম্প নীতিগতভাবে এ প্রস্তাবে সম্মত হলেও ইইউ নেতারা এখনও রাজি হয়নি। ফলে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে বড় বিভাজন তৈরি হয়েছে পশ্চিমা শক্তিগুলোর ভেতরে। ভারত বারবার বলেছে, রাশিয়ার কাছ থেকে সস্তা তেল আমদানি তাদের জন্য অর্থনৈতিকভাবে অপরিহার্য। এই পদক্ষেপকে তারা অন্যায্য ও অযৌক্তিক চাপ হিসেবে দেখছে। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্ভাব্য শুল্ক মোকাবিলায় বিকল্প বাজার খোঁজার চেষ্টা করছে ভারত। যুক্তরাষ্ট্র মনে করে, ভারত ও চীন রাশিয়ার কাছ থেকে তেল কিনে কার্যত পুতিনের যুদ্ধযন্ত্রকে আর্থিক সহায়তা দিচ্ছে। ইউরোপ নিজেরাই রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু বাস্তবে ভারতের মতো ক্রেতাদের কারণে সেই চাপ অনেকটাই কমে যাচ্ছে। ভারতীয় অর্থনীতির জন্য সস্তা জ্বালানি এখন বাঁচার হাতিয়ার। আর পশ্চিমা শুল্ক যদি দ্বিগুণ চাপ সৃষ্টি করে, তবে তা শুধু অর্থনীতি নয়, দিল্লির কূটনীতিকেও বড় পরীক্ষার মুখে ফেলবে।
রাশিয়ার তেল কিনে ভারত একদিকে অর্থনৈতিক সুবিধা পাচ্ছে, অন্যদিকে ভূরাজনীতিতে তীব্র চাপে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ যদি একযোগে শুল্ক আরোপ করে, তবে ভারত কি রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাবে, নাকি পশ্চিমা চাপের মুখে নীতি বদলাতে বাধ্য হবে? সেটাই এখন বড় প্রশ্ন।